হ্যালো ফ্রেন্ডস, তো আমি এসে গেছি আবার আজকে নেক্সট ভিডিও কোয়ান্টাম মেকানিক্সের নিয়ে। আজকে যেটা করব সেটা হচ্ছে তোমার রেসিপ্রোসিটি থিওরেম থেকে কন্টিনিউ করব। তো আগের দিন আমি রেসিপ্রোসিটি থিওরেমটা দেখিয়েছিলাম না, সেটা ছিল কি না, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা কে ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। অর্থাৎ কি না, কোনো একটা ওয়েভ প্যাকেটের পজিশনের যদি আনসার্টেনটি থাকে, তার আনসার্টেনটিটা যত কম হবে তত তোমার ওয়েভ নাম্বারের আনসার্টেনটি বেশি হবে। আর যদি ওয়েভ নাম্বারের আনসার্টেনটি কম হয় তাহলে ওয়েভ প্যাকেটটার পজিশনের আনসার্টেনটি কম হবে। তো রেসিপ্রোকাল একটা রিলেশন এদের মধ্যে কাজ করছে। তো এখান থেকে বলেছিলাম এর থেকে যদি দুদিকে এইচ কাট দিয়ে গুণ করে দেওয়া যায় তাহলে সেখান থেকে হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপালটা চলে আসে। তো এখান থেকে সুবিধা হয়। আর আগের দিন গ্রুপ ভেলোসিটি আর ফেজ ভেলোসিটি এই দুটো জিনিসের ওপর কনসেপ্ট আমি দিতে পেরেছিলাম। তো গ্রুপ ভেলোসিটি কত ছিল? ডি ওমেগা ডিকে। এবার প্রত্যেক উপরে আর নিচে মানে নিউমারেটর আর ডিনোমিনেটর, লব আর হরে দুটোকেই যদি এইচ কাট দিয়ে গুণ করি, আর এইচ কাট তো কনস্ট্যান্ট, ডেরিভেটিভ হবে না, জিরো হয়ে যাবে, তাহলে এইচ কাট ওমেগা এটা বুঝতে পারছি এনার্জি ডিই বাই মোমেন্টাম ডিপি, অর্থাৎ এনার্জিকে মোমেন্টামের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন ডিডিপি। তো এবার আমরা দেখবো যে কোনো একটা ওয়েভ প্যাকেটের রিলেটিভিস্টিক আর নন রিলেটিভিস্টিক দুটো ক্ষেত্রেই ওয়েভ ভেলোসিটিটাই ওর আসল ভেলোসিটি না ফেজ ভেলোসিটিটা ওর আসল ভেলোসিটি। তো সেইটা দেখা যাক কি করে করা যায়। তো ফার্স্টে আমি দেখাবো গ্রুপ ভেলোসিটি। গ্রুপ ভেলোসিটি ভিজিটা কত হচ্ছে দুটো ক্ষেত্রে। ফার্স্টে আমি নন রিলেটিভিস্টিক ক্ষেত্রে কেসে দেখাচ্ছি। নন রিলেটিভিস্টিক ক্ষেত্রে তোমার ই কত হচ্ছে? পি স্কোয়ার বাই টোয়াইস এম। এবার ডিইডিপি করলে পাবো টোয়াইস পি বাই টোয়াইস এম। পি মানে কত? এম ভি ভি। তাহলে নন রিলেটিভিস্টিক্যালি পার্টিকেলের ভেলোসিটি সঙ্গে গ্রুপ ভেলোসিটি সমান হচ্ছে। এবার রিলেটিভিস্টিক্যালি যাবে। রিলেটিভিস্টিক্যালি তখন হয়ে যাবে ই স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো সি টু দি পাওয়ার এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এটা হচ্ছে রিলেটিভিস্টিক। একে যদি আমি পি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে আসবে 2e dE dp ইকুয়াল টু 2p c স্কোয়ার 2p c স্কোয়ার। তাহলে এইটাকে যদি এখানে 2 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এখান থেকে ডিইডিপি কত পাবো? ডিইডিপি পাবো হচ্ছে পি সি স্কোয়ার বাই ই, পি সি স্কোয়ার বাই ই। এবার রিলেটিভিস্টিক কেসে কি হচ্ছে না, মোমেন্টাম পি ইকুয়াল টু হচ্ছে গামা টাইমস অফ এমভি। গামা হচ্ছে লোরেঞ্জ ফ্যাক্টর, যেটা আমি গামার ভ্যালু লিখে রাখছি 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা হচ্ছে গামার ভ্যালু। ঠিক আছে, এটা ডি ওমেগা ডিকে রয়েছে, আমি এটা মুছে দিয়েছিলাম। এটা হচ্ছে ভিজি গ্রুপ ভেলোসিটিটা, গামা এমভি। ঠিক আছে, পি মানে গামা এমভি আর ই কত? গামা এম সি স্কোয়ার। তাহলে পি আর ই এর ভ্যালু যদি আমি এখানে পুট করি তাহলে কত আসবে? ডিই বাই ডিপি ইকুয়াল টু হচ্ছে গামা টাইমস এম ভি ইন্টু সি স্কোয়ার বাই গামা টাইমস এম সি স্কোয়ার। সি স্কোয়ার এম এম গামা গামা কেটে গেল, রইল শুধু ভি। তাহলে রিলেটিভিস্টিক আর নন রিলেটিভিস্টিক দুটো ক্ষেত্রেই পার্টিকেলের ভেলোসিটি বা পার্টিকেলের ভেলোসিটির সাথে ওয়েভ প্যাকেটের ভেলোসিটির
ওয়েভ প্যাকেটের ভেলোসিটির গ্রুপ ভেলোসিটি পার্টিকেল ভেলোসিটির সঙ্গে সমান, গ্রুপ ভেলোসিটি। এবার যাব ফেজ ভেলোসিটিটা সমান কি সমান না সেটা দেখব। এইবার গ্রুপ ভেলোসিটি হলো ফেজ ভেলোসিটি ভিপিএইচ মানে কত জানি ওমেগা বাই কে। উপরে নিচে এইচ কাট দিয়ে যদি গুণ করি তাহলে পাবো এইচ কাট ওমেগা বাই এইচ কাট কে বা ই বাই পি পাবো। ই হচ্ছে কত পি স্কোয়ার বাই টোয়াইস এম, আর নিচে থাকছে পি, পি দিয়ে পি স্কোয়ার কাটবে, আর পি মানে তাহলে থাকছে পি বাই টোয়াইস এম, তাহলে হচ্ছে কত এম ভি বাই টোয়াইস এম অর্থাৎ ভি বাই টু। Non-relativistically the phase velocity of the wave packet is v by 2, মানে the half of the particles velocity। তাহলে vph equal to v এর সমান হচ্ছে না রিলেটিভিস্টিক নন রিলেটিভিস্টিক কেসে। এবার রিলেটিভিস্টিক কেসে কি হবে? রিলেটিভিস্টিক কেসে vph বা ওমেগা বাই কে, যেটা থেকে ই বাই পি অবধি নিয়ে আসা যায়, ইটা হচ্ছে গামা এম সি স্কোয়ার বাই গামা এম ভি। গামা এম কেটে গেলে পাবো সি স্কোয়ার বাই ভি, যেটা হয়ে যাচ্ছে লাইটের গতিবেগের চেয়েও বেশি। তাহলে এটা কি সম্ভব? সম্ভব নয়। তাই রিলেটিভিস্টিক্যালি বা নন রিলেটিভিস্টিক্যালি ফেজ ভেলোসিটি ইজ নট ওয়েভ প্যাকেটস ফেজ ভেলোসিটি অফ দ্য ওয়েভ প্যাকেট ইজ নট ইকুয়াল টু দ্য পার্টিকেলস ভেলোসিটি। ওকে, তো এইটাই গ্রুপ ভেলোসিটি আর ফেজ ভেলোসিটির তফাৎটা এবার জানা গেল। অর্থাৎ এখান থেকে বোঝা গেল যে ফেজ ভেলোসিটির কোনো ফিজিক্যাল সিগনিফিক্যান্স নেই, গ্রুপ ভেলোসিটির যেটা আছে। তো এবার আমরা আর একটা জিনিস দেখবো ডেরিভেশন, সেটা হলো ঠিক এই রকম। সাই ক্যাপিটাল সাই রাখছি ইকুয়াল টু 1 বাই রুট ওভার 2 পাই এইচ কাট, আর সাইটা হচ্ছে ফাংশন অফ এক্স আর টি, পজিশন আর টাইমের ফাংশন। ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি 5p, অর্থাৎ পজিশন স্পেস থেকে আমি মোমেন্টাম স্পেসে কনভার্ট করছি, ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে। যে কোনো স্পেস থেকে আরেক স্পেসে ট্রান্সফর্ম, ফুরিয়ার ট্রান্সফর্ম। ঠিক আছে, এই ইকুয়েশনটা একবার মনে রাখবে যে আমরা জানি এনার্জি আর টাইমের আনসার্টেনটি এইচ কাটের থেকে বেশি, তাহলে ই আর টি গুণ করলে এইচ কাট, তাহলে দুটো কেটে যাবে ডাইমেনশনালি। আর পি এক্স পজিশনের মোমেন্টামের আনসার্টেনটি গুণ করলে এইচ কাট পাবো, এইচ কাটের অর্ডার, তাহলে এখানেও এইচ কাট কেটে যাবে। এই জন্য এপসাইলন এক্সপোনেনশিয়ালের যে মাত্রাতে পাওয়ারে যেটা আছে সেটা ডাইমেনশনলেস, এখান থেকেই পাওয়া যাচ্ছে, কিন্তু ইমাজিনারি আই আছে। তো এখন এটা হচ্ছে স্মল ফাই ধরেছিলাম, আমি এবার ক্যাপিটাল ফাই ধরবো। ক্যাপিটাল ফাই কাকে ধরবো না, স্মল ফাই ফাংশন অফ পি, আর ক্যাপিটাল ফাইটাও তোমার ফাংশন হচ্ছে মোমেন্টাম আর টাইমের, তাহলে ইনটু ই টু দি পাওয়ার মাইনাস আই ই টি বাই এইচ কাট। তাহলে এটা যদি এইখানে পুট করি তাহলে ক্যাপিটাল সাই কত পাবো? ক্যাপিটাল সাই পাবো হচ্ছে রুট 1 বাই রুট ওভার 2 পাই এইচ কাট ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ক্যাপিটাল ফাই পিটি ই টু দি পাওয়ার আই পি এক্স বাই এইচ কাট ডিপি। ওকে, তো অ্যাট টাইম ইকুয়াল টু 0, টি যখন 0, তখন সাই এক্স, স্মল সাই এক্স কখন না, ক্যাপিটাল সাইটা যখন হবে এক্স আর 0, অর্থাৎ টি যখন 0, তখন কি হবে? তখন এটা দাঁড়াবে 1 বাই রুট ওভার 2 পাই এইচ কাট মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি স্মল ফাই পি ই টু দি পাওয়ার আই পি এক্স বাই এইচ কাট ডিপি। এই টার্মটা তো 0 হয়ে যাচ্ছে না, এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, টি এর মান 0 হয়ে যাচ্ছে, মানে এই টার্মটা 1,
1 হয়ে যাচ্ছে, মানে আমি এখানে 5pt ইকুয়াল ক্যাপিটাল 5pt ইকুয়াল স্মল 5p বসাতেই পারি। তাহলে এবার যদি আমি মোমেন্টাম স্পেস থেকে পজিশন স্পেসে কনভার্ট করতে চাই, ট্রান্সফর্ম করতে চাই, তাহলে যেটা হবে 1/√2 পাই h কাট ইন্টিগ্রেশন -ইনফিনিটি টু +ইনফিনিটি ইকুয়াল টু হবে psi x e⁻⁻⁰ বাই h কাট dx। এখান থেকে পার্সিবলস থিওরেম, যেটা আগের দিনও বলেছিলাম, পার্সিবলস থিওরেম অনুযায়ী যেটা দাঁড়াবে ফাইনালি pt স্কয়ার dt ইকুয়াল টু -ইনফিনিটি টু +ইনফিনিটি psi xt হোল স্কয়ার dx। এটা ফাইনালি দাঁড়াচ্ছে ফর 1 ডাইমেনশনাল কেস। আর 3 ডাইমেনশনাল হতে গেলে শুধু এখানে px থাকবে না, এখানে p টা ভেক্টর ডট r হয়ে যাবে, অর্থাৎ আমি এখানে যদি করি p ডট r ভেক্টর হয়ে যাবে, এটা dx থাকবে না, dr হয়ে যাবে, আর এটা psi ফাংশন x এর হবে না, শুধু r এর হবে। ওকে, তো এইটাই হচ্ছে চেঞ্জ, আর ইন্টিগ্রেশনটা যা থাকছে। তো নেক্সট যে ইম্পর্টেন্ট জিনিসটায় যাব সেটা হচ্ছে হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপল। এই আনসার্টেনটি প্রিন্সিপল হাইজেনবার্গ দেওয়ার পরই ক্লাসিক্যাল মেকানিক্স থেকে কোয়ান্টাম অ্যাপ্রোচ বা কোয়ান্টাম অ্যাপ্রোচ থেকে কোয়ান্টাম মেকানিক্স পুরোটাই একটা আলাদা জায়গায় চলে যায়, আর ক্লাসিক্যাল আর কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে একটা খুব বড় বিভেদ বা পার্থক্যের সৃষ্টি হয়। কি বলছে না, এখানে যেটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে কোনো পজিশন আর তার কনজুগেট মোমেন্টাম দুটোই ইন্ডিপেন্ডেন্ট হয়, যেটা আমি আগে হয়তো ল্যাগ্রাঞ্জিয়ান বলার সময় বলেছি, ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান, যে ল্যাগ্রাঞ্জিয়ানে এল ইকুয়াল টু এল কি ফাংশনের ছিল, কিউকে ডট আর টি, অর্থাৎ পজিশন, ভেলোসিটি আর টাইম, কিন্তু কিউকে ডট ছিল তোমার ইন্ডিপেন্ডেন্ট। আবার হ্যামিল্টনিয়ানের ক্ষেত্রে কি ছিল না, কিউকে, পিকে আর টি, অর্থাৎ পজিশন আর মোমেন্টাম দুটো ইন্ডিপেন্ডেন্ট ছিল, ইন্ডিপেন্ডেন্ট ফাংশন ছিল, কারোর উপর কেউ ডিপেন্ড করতো না। কিন্তু যখনই এটা কোয়ান্টাম অ্যাপ্রোচে গেল, অর্থাৎ যে সমস্ত পার্টিকেলগুলোকে ক্লাসিক্যাল, যে সমস্ত পার্টিকেলের মেকানিক্সগুলোকে ক্লাসিক্যালি ডেমনস্ট্রেট করা যেতে পারে না, তার জন্য যখন কোয়ান্টাম অ্যাপ্রোচের দরকার পড়লো, তখন কোয়ান্টাম পার্টিকেলের যে মেকানিক্সটা, তখন দেখা গেল কি না, তাদের পজিশন আর মোমেন্টাম দুটো একই সাথে একই টাইমে মেজার করা সম্ভব নয়, অর্থাৎ তারা দুজন ইন্ডিপেন্ডেন্ট নয়, কিন্তু তাদের আনসার্টেনটিগুলো ইন্ডিপেন্ডেন্ট, এবং তাদের গুণফলটা এইচ কাট, অর্থাৎ প্লাঙ্কের কনস্ট্যান্টকে যদি আমি 2π দিয়ে ডিভাইড করি তাহলে পাবো এইচ কাট, সেই এইচ কাটের থেকে বেশি বা সমান হতে পারে। যেমন ধরছি যে কোনো একটা পার্টিকেল যদি ভি ভেলোসিটিতে মুভ করছে আর তার মাস যদি এম হয়, তাহলে তার পজিশন, যখন আমি পজিশনের আনসার্টেনটি যখন আমি মেজার করতে যাব, তখন আমি তার মোমেন্টামকে পাবো না। আবার যখন মোমেন্টামের আনসার্টেনটি মেজার করতে যাব, তখন তার পজিশনের আনসার্টেনটি পাবো না। তাই ডেল্টা এক্স বা ডেল্টা পি এক্স হচ্ছে এইচ কাট বাই 2 থেকে গ্রেটার দেন ইকুয়াল টু। সেরকম ভাবে ডেল্টা ওয়াই, ডেল্টা পি ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু এইচ কাট বাই 2, যে যা ডাইমেনশন সেই ডাইমেনশন অনুযায়ী যাবে, পি জেড গ্রেটার দেন ইকুয়াল টু এইচ কাট বাই 2। তো এর স্টেটমেন্টটা কি বলছে, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের স্টেটমেন্টটা বলছে, ইট ইজ নট পসিবল টু স্পেসিফাই বোথ দ্য পজিশন অ্যান্ড দ্য মোমেন্টাম of a particle simultaneously with arbitrary precision. The product of the uncertainties in the position and the momentum is always greater than a quantity of order h cut. তো এটা হচ্ছে the Heisenberg's uncertainty principle এর স্টেটমেন্ট। তো পজিশন আর মোমেন্টামের আনসার্টেনটি তোমার গুণ করলে তার গুণফলটা এইচ কাটে অর্ডারের চেয়ে বেশি হয়। তো এর থেকে আরেকটা রিলেশন বার করা যায়, সেটা হচ্ছে এনার্জি আর টাইমের রিলেশন। তো মনে করি
ই ইকুয়াল টু কত, পি স্কোয়ার বাই টোয়াইস এম, নন রিলেটিভিস্টিক কেসেই আমি ধরছি। তাহলে ডেল্টা ই কত হবে, ডেল্টা ই হবে টোয়াইস পি বাই টোয়াইস এম ইন্টু ডেল্টা পি, টু টু কেটে গেল, ঠিক আছে, ওকে। আর ডেল্টা এক্স মানে কত, ডেল্টা এক্স মানে হচ্ছে ডেল্টা টি ইন্টু ভি, ভেলোসিটি ইন্টু দ্য আনসার্টেনটি ইন টাইম, therefore ডেল্টা টি ইকুয়াল টু হচ্ছে ডেল্টা এক্স বাই ভি। এখন আমি যদি ডেল্টা ই ইন্টু ডেল্টা টি করি তাহলে আসছে কত, পি ইন্টু ডেল্টা পি বাই এম ইন্টু ডেল্টা এক্স বাই ভি। তাহলে এম আর ভি পি এর সাথে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, পড়ে থাকছে ডেল্টা পি ডেল্টা এক্স, যেটা গ্রেটার দেন ইকুয়াল টু এইচ কাট বাই টু। তার মানে ডেল্টা ই ডেল্টা টি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু এইচ কাট বাই টু। অর্থাৎ কোনো একটা লিমিটেড টাইম স্পেলের মধ্যে যে এনার্জিটা হবে, যদি টাইমের স্পেলটা যত কম হয় তাহলে এনার্জি বেশি হবে, এনার্জি বেশি হলে ফ্রিকোয়েন্সি স্প্রেডও বেশি হবে, কারণ ই ইকুয়াল টু আমরা জানি এইচ নিউ, ই ভ্যারিজ উইথ এইচ নিউ, ডাইরেক্টলি প্রপোর্শনাল। আবার যদি এনার্জি কম হয় তাহলে টাইম বেশি, যদি টাইম বেশি থাকে অনেক টাইমের যে উইথটা যদি বেশি হয় তাহলে তার এনার্জি কম হবে। তো এইটাই হলো এনার্জি টাইম আনসার্টেনটি রিলেশন। এরকম ভাবে আরেকটা রিলেশন হয় অ্যাঙ্গুলার মোমেন্টামের আনসার্টেনটি আর অ্যাঙ্গেলের আনসার্টেনটির গুণফল এইচ কাট বাই টু হয়, এটা আরেকটা রিলেশন পাওয়া। তো এখন আনসার্টেনটি প্রিন্সিপালের জেনারেল প্রিন্সিপালটা কি বলছে, জেনারেল প্রিন্সিপালটা বা জেনারেল স্টেটমেন্টটা বলছে কি না, ইট ইজ ইম্পসিবল টু simultaneously specify the precise values of both members of certain pairs of dynamical variables of a system. These variables, called complementary variables, are canonically conjugate to each other in the classical Hamiltonian sense. অর্থাৎ কি বলতে চাইছে না, হ্যামিল্টনিয়ানের ক্ষেত্রে যেমন হ্যামিল্টনিয়ানটা ফাংশন কিসের কিসের ছিল, জেনারেলাইজড পজিশন আর জেনারেলাইজড মোমেন্টাম, আর প্রত্যেকে আর টাইম, তো প্রত্যেকেই ইন্ডিপেন্ডেন্ট ছিল কিন্তু ক্যানোনিক্যালি কনজুগেট ছিল বা যেটাকে বলছে যে কমপ্লিমেন্টারি টু ইচ আদার ছিল। তো সেই হিসেবেই দেখা যায় যে ডাইনামিক্যাল ভেরিয়েবলগুলোকে ক্যানোনিক্যালি কনজুগেট। দ্য প্রোডাক্ট অফ দ্য আনসার্টেনটিজ ইন দ্য ভ্যালুজ অফ দ্য টু ভেরিয়েবলস ইজ অ্যাট লিস্ট অফ দ্য অর্ডার অফ এইচ কাট। অর্থাৎ যেটা বললাম যে কোনো একটা কোয়ান্টাম পার্টিকেলের ক্ষেত্রে তার পজিশন আর মোমেন্টামটা ইন্ডিপেন্ডেন্ট নয়, কিন্তু তাদের আনসার্টেনটি, অর্থাৎ আনসার্টেনটি ইন পজিশন আর আনসার্টেনটি ইন মোমেন্টাম, এরা ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এদেরকে ক্যানোনিক্যালি কনজুগেট বা কমপ্লিমেন্টারি হিসেবে ফাংশন হিসেবে বলা যায়, আর তাই জন্য তাদের গুণফল এইচ কাটের থেকে বেশি বা ইকুয়াল হয়। এইবার কিছু এক্সাম্পলের মাধ্যমে আমি আনসার্টেনটি প্রিন্সিপালটা কতটা সঠিক সেইটা বোঝাবো। তো আনসার্টেনটি প্রিন্সিপাল কতটা সঠিক সেটা হাইজেনবার্গ একটা থট এক্সপেরিমেন্ট করেন। থট এক্সপেরিমেন্ট ইন দ্য সেন্স যে এইটা এই এক্সপেরিমেন্টগুলোর কোনো প্র্যাকটিক্যালি এক্সিস্টেন্স থাকে না, কিন্তু ফিজিক্সের কিছু ফিজিক্যাল যে ফেনোমেনা, কিছু কঠিন যে ফেনোমেনাগুলো আছে সেগুলোকে অনেকটা সহজ করে বোঝাতে সাহায্য করে, সেই জন্য এগুলো থট এক্সপেরিমেন্ট যার প্র্যাকটিক্যাল এক্সিস্টেন্স নেই। তো হাইজেনবার্গ যে এক্সপেরিমেন্টটা করেছিলেন, হাইজেনবার্গের থট এক্সপেরিমেন্ট, সেটা হচ্ছে গামা রে মাইক্রোস্কোপ। তো মাইক্রোস্কোপের মধ্যে গামা রে কেন নিয়েছিলেন সেইটা বলছি। তো মনে করি এখানে একটা ডায়াফ্রাম আছে, এখানে একটা মেটাল সারফেস রাখা আছে, মেটাল সারফেসের একদম উপরের তলের একটা ফ্রি ইলেকট্রনের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটা এখানে আমি অ্যাজিউম করছি।
এইবার কি হলো না, আমি একটা রেডিয়েশন ইলুমিনেট করলাম, আর সেটা হচ্ছে গামার রেডিয়েশন ইলুমিনেট করলাম। গামার ইলুমিনেশন যদি যে ইনসিডেন্ট যদি করানো হয় তাহলে ওই ইলেকট্রনের ওপর পড়ে সে সঙ্গে সঙ্গে স্ক্যাটার করে যেটা হবে সেটা হচ্ছে এইভাবে স্ক্যাটার করে যাবে ওয়েভের মতো। আর এইখানে একটা লেন্স রাখা আছে, লেন্সে কনভেক্স লেন্সে রাখা আছে, লেন্স থেকে গিয়ে কনভার্জ হয়ে এইখানে গিয়ে পড়বে স্ক্যাটার্ড হওয়ার পর। তো এইটাই হচ্ছে এই ডায়াফ্রামের পর্দার মধ্যে পড়ছে, এটাই হচ্ছে হাইজেনবার্গের থট এক্সপেরিমেন্ট। তো যেইখানটা পড়ছে অর্থাৎ এই যে এই জায়গাটা একদম মিডিলে, আর এখানে যে ছিল তার সাথে এর রেঞ্জটার মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে থিটা, ঠিক আছে। তাহলে ডেল্টা এক্স কত হবে, পজিশনের আনসার্টেনটি কত হবে, পজিশনে যদি ইনসিডেন্ট ওয়েভের ওয়েভলেন্থ ল্যামডা হয় তাহলে ল্যামডা বাই হবে 2 sin থিটা। অর্থাৎ এখান থেকে কি বোঝাচ্ছে না, ল্যামডা যত কম হবে, যত ওয়েভলেন্থ কম হবে তত আনসার্টেনটি ইন দ্য পজিশন কম হবে, অর্থাৎ ভুল কম হবে, ত্রুটি কম হবে। সেই ত্রুটি কম করার জন্যই এখানে উনি গামা রে ব্যবহার করেছিলেন হাইজেনবার্গ। মানে গামা রে কে ব্যবহার করেননি, অর্থাৎ উনি ভেবেছিলেন যে গামা রে দিলে আনসার্টেনটিটা সবচেয়ে কম হবে, অর্থাৎ অ্যাকিউরেসিটা বেশি হবে, ঠিক আছে। তো এইবার কি হচ্ছে না, মোমেন্টাম আমরা জানি ডি ব্রগলির হাইপোথেসিস থেকে p = h/λ। এইবার কি হচ্ছে না, এখানে ইনসিডেন্ট পার্টিকেল এই ইলেকট্রনে এসে স্ক্যাটার করার পর যে ওয়েভে চলে যাচ্ছে, তো তার মোমেন্টামের চেঞ্জ কত হচ্ছে, -h/λ sin থিটা 2 প্লাস h/λ sin থিটা। এটা হচ্ছে টোটাল মোমেন্টাম চেঞ্জ। তাহলে এটা হচ্ছে এখান থেকে এত মোমেন্ট, তাহলে টোটাল মোমেন্টাম চেঞ্জ কত হচ্ছে, ডেল্টা পি মোমেন্টাম চেঞ্জ হচ্ছে h/λ sin থিটা মাইনাস h/λ sin থিটা। ফাইনালি যেটা দাঁড়াচ্ছে 2h/λ sin থিটা। তাহলে আনসার্টেনটি ইন পজিশন আর আনসার্টেনটি ইন মোমেন্টাম আমরা পেয়ে গেলাম। তাহলে এখন যদি ডেল্টা এক্স আর ডেল্টা পি এর গুণ করাই তাহলে কত হবে, λ/2 sin থিটা ইন্টু 2h/λ sin থিটা। তাহলে sin থিটা 2λ কেটে যাবে, শুধু পড়ে থাকবে h, অর্থাৎ আনসার্টেনটি প্রিন্সিপাল সে মেনে চললো। এটাই হলো হাইজেনবার্গের থট এক্সপেরিমেন্ট। এবার যাব আমি সিঙ্গেল স্লিট এক্সপেরিমেন্ট। আমি ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা করেছিলাম আগের দিন, ডাবল স্লিট এক্সপেরিমেন্ট দিয়ে বুঝিয়েছিলাম ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি ব্যাপারটা। আজকে যেটা করব সিঙ্গেল স্লিটে কি হচ্ছে না, এখানে সোর্স থেকে একটা রেডিয়েশন এমিট করানো হচ্ছে, যেটা সিঙ্গেল স্লিটের মধ্যে দিয়ে থিটা অ্যাঙ্গেলে ডেভিয়েট করার পর এখানে এসে পৌঁছচ্ছে, যার মোমেন্টাম হচ্ছে অ্যালং পি ওয়াই। এটা ওয়াই অ্যাক্সিস এই বরাবর, এক্স অ্যাক্সিস এই বরাবর। তাহলে এখানে হচ্ছে প্রিন্সিপাল ম্যাক্সিমাম থেকে ফার্স্ট মিনিমামের মধ্যেকার যে ইয়েটা, সেটা তার মোমেন্টাম হচ্ছে পি ওয়াই। আর এই এখানে আনসার্টেনটি ইন পজিশন হচ্ছে স্লিট উইথ এ, অর্থাৎ যত স্লিট উইথ কম হবে তত আনসার্টেনটি ইন পজিশন এররলেস হবে, অর্থাৎ কম হবে, অর্থাৎ পুরোটা এররলেস থাকবে। তো এটা হচ্ছে ডেল্টা এক্স ইকুয়াল টু এ, এটা থাকছে, সরি ডেল্টা ওয়াই, কারণ এই বরাবর ওয়াই অ্যাক্সিস ধরেছি, ডেল্টা ওয়াই। আর পি ওয়াই যেটা বলছে পি ওয়াই হচ্ছে, পি ওয়াইটা ডেল্টা পি ওয়াই এরই সমান, সেটা হচ্ছে পি সাইন থিটা। এই বরাবর মোমেন্টাম হচ্ছে, ঠিক আছে, দেখো ভালো করে, মোমেন্টাম হচ্ছে এই বরাবর, এদিকে যদি থিটা থাকে তাহলে
এর কস থিটা কম্পোনেন্ট এই বরাবর যাবে, কিন্তু সাইন থিটা কম্পোনেন্ট যাবে এই বরাবর, তাই জন্য পি মোমেন্টাম পি ওয়াই এই দিকে বরাবর যাচ্ছে, তাহলে পি সাইন থিটা হবে। এখন ডিফ্র্যাকশনের রুল থেকে আমরা জানি এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। এবার আমি যদি ফার্স্ট অর্ডার, এখানে এনটা অর্ডার নাম্বার, ফ্রিঞ্জের অর্ডার নাম্বার, আমি যদি 1 ধরি তাহলে সাইন থিটা পেয়ে যাব আমরা ল্যামডা বাই এ, ল্যামডা বাই এ। তাহলে এখন যদি আমি ডেল্টা ওয়াই ইন্টু ডেল্টা পি ওয়াই করাই তাহলে কত পাবো? এ পাবো, পি পাবো, ল্যামডা বাই এ পাবো। এ কেটে গেল, পড়ে থাকলো পি ল্যামডা। পি মানে কত? এইচ বাই ল্যামডা ইন্টু ল্যামডা, ল্যামডা ল্যামডা ক্যান্সেল আউট, এইচ। অর্থাৎ আনসার্টেন পজিশন আর আনসার্টেন মোমেন্টামের গুণফল এইচ এর সমান। সো এখান থেকে সিঙ্গেল স্লিট এক্সপেরিমেন্টটা করেও হাইজেনবার্গের আনসার্টেন প্রিন্সিপালকে প্রুফ করা যেতে পারে। তো হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপালটা দেওয়ার পরই যে পার্টিকেলের ডুয়াল নেচার বা রেডিয়েশনের ডুয়াল নেচার, পার্টিকেল আর ওয়েভ, এই দুটো পুরোপুরি ক্লিয়ারেন্স হয়। কিন্তু এরপরই বোর একটা কমপ্লিমেন্টারি প্রিন্সিপাল দেন। তার মানে হচ্ছে কি বোঝাচ্ছে না, যে কোনো রেডিয়েশন ওয়েভ আর পার্টিকেল দুটো ক্যারেক্টারই শো করতে পারে, কিন্তু দুটোই এক্সক্লুসিভ। অর্থাৎ দুটোই একটা কয়েনের দুটো দিকের মতো, কিন্তু এক্সক্লুসিভ মানে যে কোনো, যখন আমরা পোলারাইজেশন, ডিফ্র্যাকশন বা ইন্টারফারেন্স করব তখন সেটাকে ওয়েভ নেচার হিসেবেই দেখব। আবার যখন কম্পটনস এফেক্ট, ফটো ইলেকট্রিক এফেক্ট বা ব্ল্যাক বডি রেডিয়েশন দেখবো তখন তাকে পার্টিকেল হিসেবেই দেখবো। অর্থাৎ এক্সপেরিমেন্ট বেসিসে আমি সেটাকে পার্টিকেল ধরবো বা রেডিয়েশন হিসেবে আমি কাজ, এই ওয়েভ হিসেবে ধরে আমি কাজ করব। এটাই হচ্ছে বোরের কমপ্লিমেন্টারি প্রিন্সিপাল। এবার এই হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের কিছু অ্যাপ্লিকেশন রয়েছে, যেমন দ্য গ্রাউন্ড স্টেট এনার্জি অ্যান্ড দ্য রেডিয়াস অফ দ্য হাইড্রোজেন অ্যাটম, নন এক্সিস্টেন্স অফ ইলেকট্রনস ইনসাইড দ্য নিউক্লিয়াস, 0 পয়েন্ট এনার্জি অফ আ হারমোনিক অসিলেটর, ব্রডেনিং অফ স্পেকট্রাল লাইন্স বা মাস অফ পাই মেসন, এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো রয়েছে। তা আমি হয়তো তাদের মধ্যে সবকটা বলতে পারবো না, তো আমি একটা জাস্ট আইডিয়া দিয়ে রাখতে পারি, বা আমি হয়তো নেক্সট ক্লাসে, তাহলে আমি নেক্সট ভিডিওতে আমি সেগুলো বলে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি একটা জাস্ট বলে রাখছি, সেটা হচ্ছে দ্য গ্রাউন্ড স্টেট এনার্জি অফ দ্য রেডিয়াস এনার্জি অ্যান্ড দ্য রেডিয়াস অফ দ্য হাইড্রোজেন অ্যাটম। তো আমি একটা সিম্পলেস্ট অ্যাটম, হাইড্রোজেন অ্যাটমের আমি এনার্জি কত জানি না, পি স্কোয়ার বাই টুয়াইস এম ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট আর। আর হচ্ছে তোমার নিউক্লিয়াস থেকে ওই ইলেকট্রনের মধ্যে ডিস্টেন্সটা, অর্থাৎ রেডিয়াস আর। তো এখন আনসার্টেনটি মোমেন্ট পজিশন কত, আরই হবে, মানে ডেল্টা এক্স ইকুয়াল টু আরই থাকবে। তাহলে ডেল্টা এক্স, ডেল্টা পি এক্স ইকুয়াল টু আমরা জানি আনসার্টেনটি রিলেশন অনুযায়ী এইচ কাট। আমি তাহলে ডেল্টা পি এক্সটা পেয়ে যাব এইচ কাট বাই আর। আমি তাহলে পিটাকেই ধরে নেব এইচ কাট বাই আর। এইচ কাট বাই আর যদি আমি এখানে পুট করি তাহলে আমার ই আসবে এইচ কাট স্কোয়ার বাই 2m আর স্কোয়ার মাইনাস ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট আর। তাহলে ফর ম্যাক্সিমাম এনার্জি বা মিনিমাম এনার্জির জন্য, বা লোয়েস্ট এখানে এনার্জি, লোয়েস্ট এনার্জির জন্য, মিনিমাম এনার্জির জন্য আমরা জানি ডিই বাই ডি আর ইকুয়াল টু 0। তাহলে এটা কি পাবো না, মাইনাস 2, আমি যেটাকে যদি ডিফারেন্সিয়েট করি 2h কাট স্কোয়ার বাই টুয়াইস এম আর কিউব প্লাস ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পেতে পারি, 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, এখান থেকে যেটা পাবো আর ইকুয়াল টু পাবো 4 পাই এপসাইলন নট h কাট স্কোয়ার বাই এম ই স্কোয়ার বাই এম ই স্কোয়ার। আর এখানে 4 পাই এপসাইলন নটের ভ্যালু, এপসাইলন নটের যে ফ্রি স্পেস পারমিটিভিটি, সব মানগুলো বসালে শেষমেশ যেটা পাবো 0.53 অ্যাংস্ট্রম। তো এখন আর এর ভ্যালুটা আমি যদি এখানে পুট করে দিই তাহলে কত আসবে, ই ইকুয়াল টু এইচ কাট স্কোয়ার বাই টুয়াইস এম থাকছে, আর স্কোয়ার বলেছে আর নিচে আছে, তাহলে এম স্কোয়ার ই টু দি পাওয়ার 4 হয়ে যাবে, আর নিচে 4 পাই এপসাইলন নট স্কোয়ার হয়ে যাবে, আর
এইচ কাট টু দি পাওয়ার 4, তাহলে এখানে এইচ কাট স্কোয়ার কেটে গেল, এম দিয়ে এম কেটে গেল, যাই হোক মাইনাস ই স্কোয়ার বাই 4πε0। আর থাকছে আর এর জায়গাতেও আমি এখানে এটাই ভ্যালু বসিয়ে দিতে পারি, আর এর জায়গাতেও এখানে এটা ভ্যালু বসিয়ে দিলে কত হবে, এম ই স্কোয়ার বাই 4πε0 এইচ কাট স্কোয়ার। তাহলে শেষমেশ যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস 13.6 ইভি, 13.6 ইভি, অর্থাৎ এটা হচ্ছে লোয়েস্ট এনার্জি। তাহলে লোয়েস্ট এনার্জি হচ্ছে 13.6 ইভি, আর তখন রেডিয়াস হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। তো এইভাবে আমি আনসার্টেনিটি প্রিন্সিপাল ইউজ করে গ্রাউন্ড স্টেট এনার্জি অ্যান্ড রেডিয়াস অফ হাইড্রোজেন অ্যাটম আমি ইভ্যালুয়েট করতে পারি। এছাড়া আমি আরও কয়েকটা যেগুলো আছে ফেনোমেনা, সেগুলো আমি তাহলে নেক্সট ভিডিওতে আমি ডিসকাস করে নেব। আর বাদ বাকি যে হাইজেনবার্গের যে ম্যাট্রিক্স মেথড অফ কোয়ান্টাম মেকানিক্স, সেইটা আমি শুরু করবো, অর্থাৎ অপারেটর ফর্মুলেশন দিয়ে, তারপরে শর্ডিঞ্জারের পথে যাব, শর্ডিঞ্জারের পথে এগিয়ে শর্ডিঞ্জারের অ্যাপ্লিকেশনগুলো করব। তাহলে কোয়ান্টাম মেকানিক্সটা শেষ হবে। লাস্ট আর দুটো চ্যাপ্টার থাকবে, যেটা হচ্ছে লিনিয়ার হারমোনিক অসিলেটর আর হাইড্রোজেন অ্যাটম, দেন কোয়ান্টাম মেকানিক্স উইল বি ফুললি ফিনিশড। ওকে, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, লাইক করে দেবেন। আর এটুই বলার, ধন্যবাদ।